Hello students, good morning everyone. Am I audible? চলো স্টার্ট করি আজকে যে টপিক সেন্টার স্টেট রিলেশন। আমাদের ভারতবর্ষের সংবিধানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং অত্যন্ত জটিলও। তো আমরা চেষ্টা করবো এটাকে যতটা সম্ভব সহজ করে পড়ার। তো আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস করব, সেন্টার স্টেট রিলেশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো এবং তার সাংবিধানিক প্রভিশন কি আছে। বিভিন্ন সাবজেক্ট রয়েছে আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্ক সংক্রান্ত, সেগুলো আমরা দেখবো। কিছু ইম্পর্টেন্ট মামলা রয়েছে, সেগুলো আমরা জানবো। সেন্টার স্টেট রিলেশনের মধ্যে টোটাল যে 3 রকমের রিলেশন আমাদের পড়তে হয়, সেই 3টে রিলেশন যা আমাদের সংবিধানে দেওয়া আছে, সেই 3 ধরনের রিলেশনের উপর আমরা ফোকাস করব। সো প্রথমেই তোমাদেরকে একবার মনে করিয়ে দিই, এটা আমি তোমাদের বেসিক কনসেপ্টের ক্লাসে পড়িয়েওছি। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফেডারেল অ্যান্ড ইউনিটারি কান্ট্রি। আই থিঙ্ক সবার মনে আছে এটা, যে যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে কি ফারাক রয়েছে। মনে না থাকলে একবার জাস্ট রিভিশন দাও এটা, তাহলে কিন্তু মনে পড়ে যাবে। প্রথমত ফেডারেল গভর্নমেন্ট মানে সেখানে দু ধরনের সরকার থাকবে এবং দু ধরনের সরকার থাকা মানেই ক্ষমতা সেখানে ডিভিশন করতে হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে। অন্যদিকে ইউনিটারি কান্ট্রির মধ্যে সেখানে কিন্তু কোনো ডিভিশন অফ পাওয়ার থাকবে না, কারণ সেখানে কেন্দ্র সরকার ছাড়া অন্য কোনো সরকারের এক্সিস্টেন্স থাকে না। আর যদিও বা থাকে, তার কোনো ক্ষমতা থাকে না। আর ফেডারেল কান্ট্রিতে আমরা দেখবো সংবিধান রিটেন হবে, সংবিধান রিজিড হবে। ইউনিটারি কান্ট্রির সংবিধান রিটেনও হতে পারে, আনরিটেন হতে পারে। আর কনস্টিটিউশন শুড বি ইন ফ্লেক্সিবল কন্ডিশনস, ফ্লেক্সিবল ওয়েতে থাকবে। অন্যদিকে আমরা দেখবো ফেডারেল কান্ট্রি, সেখানে পাওয়ার থাকে বেশি স্টেটের, সেন্ট্রালের পাওয়ার কম থাকে। উল্টে ইউনিটারি কান্ট্রিতে অবশ্যই সেখানে সেন্টার একা একাই পাওয়ার সর্বেসর্বা। সো এইরকম কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, যেগুলো আমি এখানে একবার রিভিশন করার জন্য 13টা পয়েন্ট দিয়েও দিয়েছি, একবার দেখে নিও তোমরা। এই পর্যন্ত যদি কোনো কনফিউশন থাকে, মানে ফেডারেল আর ইউনিটারির মধ্যে কোনো কনফিউশন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি তার সঙ্গে সঙ্গে একটুখানি কো ফেডারেশনটাও ডিফারেন্সটা করে দিচ্ছি। এই ইউনিটারি ফেডারেলের সঙ্গে আর যেটা ডিফারেন্স করতে হয় সেটা হচ্ছে কো ফেডারেশন। সো কো ফেডারেশন মানে কি? কো ফেডারেশনকে আমরা বলতে পারি যেখানে কিছু কিছু ফেডারেলের ফিচারকে ইনক্লুড করা হয়েছে, আর কিছু কিছু ইউনিটারির বৈশিষ্ট্যকেও নেওয়া হয়েছে। ওকে, সো সেই ডিফারেন্স গুলো কি কি আমি ওয়ান বাই ওয়ান বলছি। ফার্স্ট অফ অল, কোফেডারেশন মানে সেখানে অনেকগুলো স্টেট ইউনাইটেড হয়ে ফর্মেশন হবে, আর তারপরে সেটাকে কিন্তু সেন্ট্রাল কে বেশি পাওয়ার দেওয়ার ক্ষমতা স্টেটের। নর্মালি তো ফেডারেল কান্ট্রিতে কি হয়, স্টেটের পাওয়ার বেশি, সেন্ট্রালের পাওয়ার কম। কিন্তু এখানে কি হয়, স্টেট গুলো নিজেরাই স্বইচ্ছায় বেশি পাওয়ার সেন্ট্রালকে দেয়, যাতে কান্ট্রিটা ইউনাইটেড হয়ে স্ট্রংলি এক্সিস্ট করতে পারে। অর্থাৎ ইউনিটি স্ট্রং করার জন্য সেখানে ফেডারেলকে বেশি, সেন্ট্রালকে বেশি পাত্তা দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এখানে স্টেটগুলো স্বেচ্ছায় এটা করে। এটাকে আমরা সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্র বলতে পারি। সহযোগিতা, অর্থাৎ সকলের সহযোগিতায় কেন্দ্রকে বেশি পাওয়ারফুল করা হচ্ছে। তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কোফেডারেশনকে। এরপরে যেটা আমরা ফোকাস করব, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। এখানে কি হয়, এখানে স্টেটের যে সেন্টার স্টেটের যে পাওয়ার ডিভিশন থাকে, সেই পাওয়ার ডিভিশনে এমন করে করা হয় যাতে সেন্টারের পাওয়ারটা একটু বেশি থাকে স্টেটের থেকে। এবং কোনো সময় যদি পাওয়ার নিয়ে কোনো রকম সেন্টার আর স্টেটের মধ্যে ঝামেলা হয়, তাহলে সেন্টার আর স্টেটের এই পাওয়ারের ঝামেলাকে মেটাতে পারে কে? একটা বাই ডিফল্ট প্রসেস থাকে, যেখানে সেন্ট্রালকে বেশি পাওয়ারফুল করা হয়েছে, তাই সেন্ট্রালের বিষয়গুলোকে বেশি মান্যতা দেওয়া হয়। এরকম সিস্টেম আমরা কোথায় দেখতে পাবো? এরকম সিস্টেম আমরা দেখতে পাবো হচ্ছে সোভিয়েত ইউনিয়নে আমরা দেখতে পাবো, মানে রাশিয়াতে। আমরা সেম মেকানিজম দেখতে পাবো হচ্ছে অস্ট্রেলিয়াতে। এগুলোতে কিন্তু কো ফেডারেশন সিস্টেম ফলো হয়, পুরোপুরি ফেডারেল বা পুরোপুরি ইউনিটি না হয়।
সো আশা করছি এই কোফেডারেশন, ফেডারেল আর ইউনিটারি তিনটের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এবার ফোকাস করব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে। একটু কনফার্ম করবে সবাই যারা এই মুহূর্তে লাইভ রয়েছো যে সবাই আমার অডিও ঠিকঠাক প্রপারলি পাচ্ছ। তো আমি নোটসটা কিন্তু তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সো দেখে নিও, সেখানে যদি কোনো ইস্যু থাকে আমাকে জিজ্ঞেস করে নিও। বিশ্বরূপ জয়েন করেছো? আচ্ছা, জয়েন করেছি। ওকে, সো আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টার্ট করব। আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেন্টার স্টেট রিলেশনে কি আছে। প্রথমত আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখব যে টোটাল রিলেশনটাই রয়েছে তিনটে ফিল্ডে। সাধারণত আইডিয়াল ফেডারেল কান্ট্রিতে কি থাকে, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ আর জুডিশিয়ারিতে পাওয়ার ডিভিশন থাকে। আমাদের ইন্ডিয়াতে কিন্তু জুডিশিয়ারিতে কোনো পাওয়ার ডিভিশন নেই, তার বদলে কোথায় রয়েছে, তার বদলে রয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। সো আমাদের তাহলে লেজিসলেটিভ রিলেশন একটা সেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন একটা সেক্টর, আর সেই সঙ্গে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেশন। এই তিনটে ফিল্ডের মধ্যে লিমিটেড রয়েছে এবং এটা আমাদের ভারতবর্ষে শুরু হয়েছে কবে, 1937 সালে ব্রিটিশ পিরিয়ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর মাধ্যমে প্রথম ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত বিষয়কে ইন্ট্রোডিউস করা হয়। এবং আজকের দিনে যেমন আমরা কেন্দ্র রাজ্যের সম্পর্ক ভাগ করাটাকে তিনটে তালিকার মধ্যে দিয়ে দেখতে পাই, তখনও ছিল। তখন ফেডারেল লিস্ট ছিল, প্রভিন্সিয়াল লিস্ট ছিল এবং কনকারেন্ট লিস্ট ছিল। ফেডারেল লিস্টে 59টা সাবজেক্ট, প্রভিন্সিয়াল লিস্টে 54টা সাবজেক্ট আর কনকারেন্ট লিস্টে 36টা সাবজেক্ট ছিল সেই সময়। এছাড়া আমরা দেখবো ব্রিটিশ পিরিয়ডে এই মেকানিজমটা ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে ব্রিটিশরা কানাডিয়ান মডেলকে ফলো করেছিল। এই কানাডিয়ান মডেলটা ব্রিটিশদেরই তৈরি। সেখানে বেশি করে সেন্ট্রালকে পাওয়ারফুল করা হয়েছিল এবং স্টেটকে কম পাওয়ার দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে ভারতবর্ষে যেহেতু সেই কনসেপ্টটাকে ঢোকানো হয়েছে, তাই ভারতবর্ষ সেন্ট্রালের পাওয়ার বেশি, স্টেটের পাওয়ার কম। আইডিয়াল ফেডারেল কান্ট্রিতে কিন্তু স্টেটের পাওয়ার বেশি হয়, সেন্ট্রালের পাওয়ার কম হয়। এছাড়া আমরা দেখবো যে ব্রিটিশ পিরিয়ডের এই মেকানিজমকে আমাদের ভারতবর্ষে ইন্ট্রোডিউস করার ফলে আমাদের ভারতবর্ষের মানুষ এটাকে অভ্যস্ত হয়ে গেছিল এবং এর জন্য পরবর্তীকালে কিন্তু আবার ভারতবর্ষকে ফেডারেল সিস্টেম হিসেবে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আইডেন্টিটি ফলো না করে আমরা ব্রিটিশ পিরিয়ডের যে মেকানিজম ফলো করেছিলাম, যাকে আমরা আধা যুক্তরাষ্ট্র বলি, সেই আধা যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই বিষয়ে আমি বেসিক কনসেপ্ট ক্লাসে বলেওছিলাম যে ভারতবর্ষ কো-ফেডারেল একটা কান্ট্রি, যেখানে হচ্ছে ইউনিটারি স্পিরিট রয়েছে বাট ফেডারেল স্ট্রাকচার রয়েছে। এবং আমাদের ভারতবর্ষে কেন্দ্র রাজ্যের মধ্যে ঝামেলা বাঁধলে আলটিমেটলি সুপ্রিম কোর্ট রয়েছে ফেডারেল কোর্ট হিসেবে, সে কিন্তু সেই ঝামেলা মেটাতেও পারে। তো প্রথমে আমরা রিলেশন সংক্রান্ত প্রভিশন গুলো কি আছে এবং সাংবিধানিক কোন আর্টিকেলের মধ্যে ভারতবর্ষকে কো-ফেডারেল কান্ট্রি বলা হয়েছে। তো প্রথমে দেখো, আমাদের ভারতবর্ষকে কো-ফেডারেল তো বলা হয়নি, বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস। যে ইউনিয়ন অফ স্টেটস এর মানে হচ্ছে কো-ফেডারেল। এটা অ্যাকচুয়ালি আম্বেদকরের দেওয়া আইডিয়া। আম্বেদকর বলেছিলেন যে ভারতবর্ষকে ফেডারেল না বলে বা কোয়াসি ফেডারেল না বলে বা এটাকে কো-ফেডারেশন না বলে আমরা ইউনিয়ন অফ স্টেটস বলতে পারি। ইউনিয়ন বলা মানে এখানে স্বেচ্ছায় স্টেট গুলো যুক্ত হয়েছে, কিন্তু স্টেট গুলোর বেরিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এভাবেই ভারতবর্ষকে কিন্তু ইউনিয়ন অফ স্টেটস বলে আমাদের সংবিধানে মেনশন করা হয়েছে। পরবর্তীকালে কেসি হোয়ার তিনি কানাডিয়ান কনস্টিটিউশনের সঙ্গে ভারতীয় সংবিধানের মিল পেয়েছিলেন এবং তার বেসিসেই তিনি কানাডিয়ান সংবিধানের মতো ভারতের সংবিধানকে কোয়াসি ফেডারেল বলতে আগ্রহী হয়েছেন। এবং এটাই কিন্তু আরেকটা পপুলার টার্ম যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াসি ফেডারেল। কেন কোয়াসি ফেডারেল? কারণ কিছু ফেডারেল ফিচার আছে, কিছু ইউনিটারি ফিচার রয়েছে, তো দুটোর মিক্সচার বলেই এটাকে আমরা কোয়াসি ফেডারেল বলে উল্লেখ করি। সাংবিধানিক প্রভিশন কি আছে? পার্ট 11 এর মধ্যে দু ধরনের রিলেশন, লেজিসলেটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ। আর পার্ট 12 এর মধ্যে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেশন। এর মধ্যে চ্যাপ্টার 1, 2 দুটো আছে, দুটো আলাদা আলাদা চ্যাপ্টার, আলাদা রিলেশন আছে। পার্ট 12 এর 4টে চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে দুটো চ্যাপ্টারের মধ্যে ফাইন্যান্সিয়াল রিলেশন ডিসকাস করা হয়েছে। এছাড়া আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্ক সংক্রান্ত যে লিস্ট রয়েছে, সেটা হচ্ছে 3টে লিস্ট, যেটা 7th শিডিউলের মধ্যে মেনশন করা আছে। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্ক সংক্রান্ত সাংবিধানিক প্রভিশন। এই সাংবিধানিক প্রভিশনটা এখানে পুরোটা চার্ট করে দিয়েছি যে কোন পার্টের কোন চ্যাপ্টারের মধ্যে কোন রিলেশন আছে। এক্স্যাক্টলি এগুলো দিয়ে কোশ্চেন দেয় বা আর্টিকেল দিয়েও কোশ্চেন দেয়। টোটাল আর্টিকেল দেখতেই পাচ্ছ 245 থেকে 255 লেজিসলেটিভ রিলেশন, যেটা আমরা এখন পড়বো। তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন করবো আর্টিকেল 256 থেকে 263। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল রিলেশন পড়বো 264 থেকে 293। টোটালটাই কিন্তু আর্টিকেলের উপর বেস করে আমরা পড়বো। তাহলে প্রথমে এই লেজিসলেটিভ রিলেশনের উপর ফোকাস করি। আর্টিকেল 245 থেকে 255, প্রথম যে আর্টিকেল 245 বলা হয়েছে পার্লামেন্ট গোটা দেশের জন্য ল বানাবে এবং রাজ্য আইনসভা তার নিজের রাজ্যের জন্য ল বানাবে। এই যে বক্তব্য, এটা কিন্তু স্পষ্ট করে আমাদের পার্লামেন্টের এবং রাজ্য আইনসভার আইন তৈরি করার ক্ষমতা সম্পর্কে উল্লেখ করেছে। অনেক সময় এভাবেও কোশ্চেন দেয় যে পার্লামেন্টের ফাংশন বা রাজ্য আইনসভার ফাংশন কোন আর্টিকেলে আছে। তো
এখানে ফাংশন বলে মেনশন নেই, বাট এটা আসলে ফাংশন, তাই আমরা এটাকে ফাংশনাল আর্টিকেল বলে আইডেন্টিফাই করতে পারি 245 কে। এছাড়া আমাদের তিনটে লিস্ট অফ সাবজেক্টের কথা আমি এখনই বলছিলাম, সেই তিনটে লিস্ট অফ সাবজেক্টসে কে কার উপর ল মেকিং করবে তার ব্যাখ্যা 246 এ দেওয়া আছে। বলা হয়েছে যে আর্টিকেল 246 অনুযায়ী ইউনিয়ন লিস্টের যে বিষয় থাকবে তার উপর ল মেকিং পাওয়ার এনজয় করবে ইউনিয়ন মানে পার্লামেন্ট। স্টেট লিস্টের যে বিষয় তার উপর ল মেকিং পাওয়ার এনজয় করবে স্টেট লেজিসলেচার, আর যদি কনকারেন্ট হয় তাহলে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয়ই ল বানাতে পারবে। এভাবে আমাদের ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টের ল মেকিং পাওয়ার সম্পর্কে মেনশন করে দিয়েছে আর্টিকেল 246। তাহলে আর্টিকেল 245, 246 দুটোই ল মেকিং পাওয়ার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। এছাড়াও আমাদের এই তিনটে লিস্ট অফ সাবজেক্টের কথা আমি এখনই বললাম, এই তিনটে লিস্ট অফ সাবজেক্টে প্রচুর বিষয় দেওয়া আছে। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট মিলে প্রায় 200-র কাছে বিষয় দেওয়া আছে। তাহলে এই বিষয়গুলো ছাড়াও যদি আরো কিছু বিষয় বাকি থাকে কেন্দ্র রাজ্য সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে, যেমনটি কিনা অন্যান্য দেশেও থাকে, আইডিয়াল ফেডারেল কান্ট্রি যেখানে যেখানে রয়েছে লাইক ইউএসএ, সুইজারল্যান্ড, এই সব কান্ট্রিতে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের পরে যা বাকি থাকে তার উপর ল মেকিং পাওয়ার স্টেট এনজয় করে। ইন্ডিয়াতে কিন্তু তা নয়, ইন্ডিয়াতে এই বাকি থাকা পাওয়ারটাও কেন্দ্রকেই দেওয়া হয়েছে। এটাকে আমরা রেসিডুয়ারি পাওয়ার অফ দ্য সেন্টার বলে উল্লেখ করি। এই রেসিডুয়ারি পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখব যে কানাডিয়ান মডেলকে আমরা ফলো করেছি, কানাডিয়ান কনস্টিটিউশনেও কিন্তু সেম রেসিডুয়ারি পাওয়ার স্টেটকে দেওয়া হয়েছে, মানে রেসিডুয়ারি পাওয়ার হচ্ছে সেন্টারকে দেওয়া হয়েছে। আইডিয়াল ফেডারেল কান্ট্রির মতো নয়, কানাডিয়ান মডেল হচ্ছে সেন্ট্রালকে দিয়েছে, আমাদের ভারতবর্ষও তাই সেন্ট্রালকেই এই ল মেকিং পাওয়ার দিয়েছে রেসিডুয়ারি পাওয়ারে। এই তিনটে লিস্ট অফ সাবজেক্টস এর ডিভিশন আর তার ব্যাখ্যা এবার এখানে করা আছে। আমরা প্রথমে চলে আসবো হচ্ছে আর্টিকেল 246 এর উপর বেস করে এই চারটা টোটাল সাবজেক্ট বর্তমানে কটা আছে, আগে কটা ছিল তাই দিয়ে কোশ্চেন দেয়, তো ওটা করে দিয়েছে এখানে। ইউনিয়ন লিস্টকে লিস্ট 1, স্টেট লিস্টকে লিস্ট 2 আর কনকারেন্ট লিস্টকে লিস্ট 3 বলা হয়। কে কার উপর ল মেকিং করবে সেটা যেমন আমরা দেখলাম, ঠিক তেমনই আমরা এখানে তালিকার বিষয়গুলো একটু দেখে নেব, এগুলো দিয়ে কোশ্চেন দেয়। যেমন একটা সাডেন একটা টপিক তুলে দিয়ে বলবে যে এই ধরো অ্যাটমিক এনার্জি ইজ আ সাবজেক্ট অফ হুইচ লিস্ট, বা রেলওয়ে ইজ আ সাবজেক্ট অফ হুইচ লিস্ট, বা সল্ট ইজ আ সাবজেক্ট অফ হুইচ লিস্ট। এখানে প্রত্যেকটা যেগুলো এক্সামে বারবার দিয়েছে ওগুলোকে আমি শর্ট লিস্টেড করে দিয়েছি, তোমরা চাইলে আরো বেশি অ্যাড করতে পারো, কমাবে না। স্টেট লিস্টেও সেম, এখানেও তাই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো লিস্টেড করা আছে, যে সাবজেক্টগুলোর উপর ল মেকিং পাওয়ার ইন্ডিকেট করে দেওয়া আছে। এর মধ্যে তোমরা চাইলে আরো সাবজেক্ট অ্যাড করতে পারো। দেখতেই পাচ্ছ নিচে 5টা সাবজেক্ট দেওয়া আছে, যে সাবজেক্টগুলো একটা সময় স্টেট লিস্টে ছিল, এখন সেটা স্টেট লিস্ট থেকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে কনকারেন্ট লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। কি কি টপিক রয়েছে এর মধ্যে বা সাবজেক্ট? এডুকেশন রয়েছে, ফরেস্ট রয়েছে, ওয়েট অ্যান্ড মেজার্স রয়েছে, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড বার্ডস রয়েছে, আর রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, বা আমরা বলতে পারি অর্গানাইজেশন অফ অল কোর্ট এক্সেপ্ট সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। সো এই হচ্ছে আমাদের টোটাল 5টা সাবজেক্ট, যেটা আগে স্টেট লিস্টে ছিল এখন কনকারেন্ট লিস্টে চলে গেছে। যার ফলেই আমরা দেখতে পেলাম যে একটু আগে আমরা দেখছিলাম যে ইউনিয়ন লিস্টে এবং কনকারেন্ট লিস্টে সাবজেক্টের 47টা ছিল, +5 হয়েছে, দিয়ে এখানে 52টা হয়েছে, ওটা প্লাস হয়ে এই 5টা সাবজেক্ট প্লাস হয়ে এটা হয়েছে। আর কনকারেন্ট লিস্টের সাবজেক্ট আরো বেশি মুশকিল আইডেন্টিফাই করা, কারণ এখানে এমন কিছু বিষয় দেওয়া আছে যেটা হচ্ছে ফুড প্রোডাকশন, অ্যানিমাল হাজবেন্ডারি, ইলেকট্রিসিটি, র কটন, প্রাইস কন্ট্রোল, এইরকম বিষয়গুলো দেওয়া আছে। তো এগুলো আমাদের পড়ে নিতে হবে তিনটে লিস্ট অফ সাবজেক্ট। চলে আসবো আমরা নেক্সট আর্টিকেল 246 এর যে প্রভিশন সেই অনুযায়ী আমাদের বেশ কিছু সাবজেক্টের অদল বদল ঘটেছে, তো এগুলো দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়। আমাদের ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট তিনটেতে যেসব নতুন নতুন নাম্বারগুলো অ্যাড হয়েছে এগুলোকে এন্ট্রি বলে ইন্ডিকেট করা হয়, লাইক এন্ট্রি 1, এন্ট্রি 2, এন্ট্রি 3 এরকম করে। সেরকম করে 90 এন্ট্রি রয়েছে আন্ডার ইউনিয়ন লিস্ট, আর অরিজিনাল এটা 97 ছিল, মাঝে 100 অব্দি গেছিল, তারপরে আবার জিএসটির পরে দুটো বাদ চলে গেছে। একইভাবে স্টেট লিস্টেও তাই, অরিজিনালি ছিল হচ্ছে স্টেট লিস্টের সংখ্যা 66 ছিল অরিজিনালি, 66 এর পরে এটা আমরা দেখবো যে -5 হয়ে যায় 1976 এ, ওই 5টা সাবজেক্ট ট্রান্সফার হয়েছিল, এডুকেশন এন্ড অল দ্যাট। তারপরে এখানে সাবজেক্টটা কমে গিয়ে 61 হয়ে যায়, এবং জিএসটির পরে দুটো বাদ চলে গিয়ে 59 হয়েছে এখন। একইভাবে কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে আমরা দেখবো মূল সংবিধানে 47 ছিল, 1976 এর স্টেট লিস্ট থেকে 5টা সাবজেক্ট ট্রান্সফার হওয়ার কারণে কনকারেন্ট লিস্টের সাবজেক্ট এখন বেড়ে হয়ে গেছে 52। এই যে এন্ট্রি দেখতে পাচ্ছ, এন্ট্রি 11, এন্ট্রি 19, 20, এগুলো দিয়ে
কোশ্চেন ইউপিএসসি তে দেয়, ঠিক আছে, তোমাদের দেবে না, বাট তাও পড়ে রাখতে পারো আর কি, দিয়ে দিতেই পারে। চলো আমরা নেক্সট যেখানে ছিলাম 246 এর পরে আমরা 248 ও পড়ে নিয়েছিলাম, রেসিডুয়ারি পাওয়ার। এন্ড দেন আমরা একটা পয়েন্ট দেখবো যেখানে আমরা দেখবো যে পার্লামেন্ট কিভাবে স্টেট লিস্টের উপর খবরদারি করতে পারে, স্টেট লিস্টের উপর ল মেকিং করতে পারে। কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়া গুলোর ক্ষেত্রে পার্লামেন্ট স্টেট লিস্টের উপর ল বানাতে পারে। যেমন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আর্টিকেল 249 বলা আছে, রাজ্যসভা যদি জাতীয় স্বার্থে পার্লামেন্টকে স্টেট লিস্টের উপর ল বানানোর অধিকার দেয়, তাহলে 1 বছরের জন্য স্টেট লিস্টের উপর ল বানানোর অধিকার পার্লামেন্ট এনজয় করবে। এটাকে পরবর্তীকালে রিনিউ করা যায়, সেটাও বলা আছে। মানে 1 বছর পরে যদি আবার ওটাকে এক্সটেন্ড করতে হবে আর নতুন করে অ্যাপ্রুভাল দিতে হবে। স্যার এক্সটেন্ড করতে হলে কি আবার স্পেশাল মেজরিটি না আবার নরমাল? আবার স্পেশাল মেজরিটি, ঠিক এখানে যেরকম স্পেশাল মেজরিটি দেওয়া আছে, টাইপ 1 স্পেশাল মেজরিটি বলতে বোঝায় টোটাল যে প্রেজেন্ট এন্ড ভোটিং হয়েছে, সেই টোটাল প্রেজেন্ট এন্ড ভোটিং তার 2/3 সাপোর্ট। এটা হচ্ছে আর্টিকেল 249 অনুযায়ী স্পেশাল মেজরিটি। আশা করছি মনে আছে, পার্লামেন্টের ক্লাসে পড়িয়েছি। তাহলে এখান থেকে কি কোশ্চেন দিতে পারে? এরকম কোশ্চেন দেয় যে স্টেট লিস্টের উপর ল বানানোর ক্ষমতা কে দেয় পার্লামেন্টকে? আনসার হবে রাজ্যসভা। বা স্টেট লিস্টের উপর ল মেকিং পাওয়ার এটা দেবে, এটা কোন কারণে দেবে, গ্রাউন্ড কি? বলবো জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট। যদি কোশ্চেন দেয় যেটা কোন মেজরিটিতে হয়, বলবো স্পেশাল মেজরিটি অফ টোটাল মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আর যদি বলে যেটা কোন আর্টিকেলে মেনশন আছে, দেন 249। এইগুলো হচ্ছে রিগার্ডিং দিস। 250 জাতীয় জরুরি অবস্থা যখন জারি হয় তখন পার্লামেন্ট স্টেট লিস্টের উপর ল বানাতে পারে, এটা 250 তে বলা আছে। 3 নম্বরে আছে অন দ্য রিকোয়েস্ট অফ 2 or more স্টেটস, 2 বা তার বেশি রাজ্যের রিকোয়েস্টের ভিত্তিতে 252 নম্বর ধারা অনুযায়ী স্টেট লিস্টের উপর ল বানানো যায়। 4 নম্বরে আছে 253 নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক কোনো চুক্তি বা কোনো এগ্রিমেন্টকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে স্টেট লিস্টের উপর ল বানানো যায়। এই 3 নাম্বার যেটা বলেছে অন দ্য রিকোয়েস্ট অফ টু অর মোর স্টেট, মানে এটা ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বিহার বললো আমাদের এগ্রিকালচারাল ম্যাটার তো স্টেট লিস্ট, আপনি সেন্ট্রালকে বললো আমাদের জন্য এগ্রিকালচার রিলেটেড যত ল বানাবে পার্লামেন্টকে বললো বানিয়ে দিতে, তাহলে ওই দুটো স্টেটের জন্য সেন্ট্রাল এগ্রিকালচার রিলেটেড ল বানিয়ে দেবে, যারা যারা রিকোয়েস্ট করবে তাদের জন্য। এখানে অবভিয়াসলি 2 জন মিনিমাম হতে হবে, ঠিক আছে, একজন রিকোয়েস্ট করলে হবে না, মিনিমাম 2 জন বা তার বেশি। সেটা কি ওই অনলি দুটো স্টেটের উপর অ্যাপ্লিকেবল? শুধু ওই দুটো স্টেটে যারা রিকোয়েস্ট করেছে শুধু তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, অন্য স্টেটে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে বেঙ্গল আর বিহার রিকোয়েস্ট করেছে, তাহলে বেঙ্গল আর বিহারের জন্যই করা যাবে। ওকে, ক্লিয়ার এটা বিশ্বরূপ? হ্যাঁ স্যার। স্পেশাল মেজরিটি হবে? হ্যাঁ স্পেশাল, এখানে মেজরিটির কোনো গল্প নেই তো, রিকোয়েস্ট করবে তো। মেজরিটি জিজ্ঞেস করছো? না স্যার, এই টু আর মোর স্টেটে যেটা সেখানে কি তাহলে এই লটা পাস করতে হবে, বিলটা পাস করাতে গেলে কি স্পেশাল মেজরিটিতে পাস করতে হবে না নরমাল ল মেকিং? এখানে এই যে উপরে 249 নম্বর ধারায় বলেছে, ওটাও তো যখন ল বানাবে স্টেট লিস্টের উপর তখন নরমাল ল মেকিং প্রসেস ফলো করবে, অর্ডিনারি ল মেকিং প্রসেস, মানে সিম্পল মেজরিটি। পার্লামেন্টের ল বানানোর নিয়ে তো এখানে কিছু বলা নেই, কোন একটা সাবজেক্টের উপর ল বানানোর যে মেজরিটি আছে সেই মেজরিটি ফলো হবে। এখানে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে মেজরিটি কথা বলা হয়েছে, ক্ষমতাটা যখন রাজ্যসভা দেবে তখন মেজরিটি ফলো হবে, কিন্তু যখন পার্লামেন্ট ল বানাবে তার জন্য আলাদা করে কিছু বলা নেই, কারণ পার্লামেন্ট সেই লটা বানানোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাধারণ মেজরিটি মানে সিম্পল মেজরিটি ফলো করবে। ওকে ওকে স্যার। নেক্সট চলে আসবো আমরা পরের কোশ্চেনে, দ্যাট ইজ 5। জাতীয় জরুরি অবস্থার সময় যেমন ল বানাতে পারে, তেমন রাজ্যে যখন জরুরি অবস্থা জারি হয় তখনও পার্লামেন্ট ল বানাতে পারে। 357 নম্বর ধারায় সেই ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া আছে। ইমার্জেন্সি উঠে গেলে কিন্তু আবার ওই রাজ্যের যে ল সেই লই কার্যকরী হবে। 6 মাস ম্যাক্সিমাম থাকতে পারে ইমার্জেন্সি ওঠার পরেও, 6 মাস পরে আর থাকতে পারে না। এমনি সঙ্গে সঙ্গে তুলে নিতে পারে, যদি না তোলে তাহলে 6 মাস পর্যন্ত থাকতে পারে। নেক্সট আমরা চলে আসবো 251 আর 254, দুটোই হচ্ছে সেটেলমেন্ট, ন্যাচুরাল সেটেলমেন্টের কথা বলেছে। আমরা জানি আমাদের কেন্দ্র এবং রাজ্য ল বানাতে পারে, কখনো কখনো একই বিষয়ের উপর ল বানাতে পারে, সেটা আমরা 251 নম্বর ধারাতে বলা হয়েছে যে যখন 249 বা 250 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের জন্য কেন্দ্র ল বানিয়ে দেবে, তখন ওই রাজ্যের যে ল আগে ছিল
সেই লয়ের সঙ্গে কেন্দ্রের লয়ের যদি ক্ল্যাশ হয় তাহলে কেন্দ্রের লটা থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমাদের পশ্চিমবঙ্গে আবগারি দপ্তর রয়েছে এবং আমরা জানি সেখানে লোকাল অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং এর পারমিশন দেওয়া আছে, লাইসেন্স পাওয়া যায় কেউ যদি লোকাল মদ তৈরি করতে চায়। তো এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে লিগালাইজ করা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের 249 বা 250 অনুযায়ী অথরিটি পেলো ওয়েস্ট বেঙ্গলের জন্য ল বানানো, এবং সে প্রথম লটাই বানালো যে পশ্চিমবঙ্গে লোকাল মদ ম্যানুফ্যাকচারিং করা ইললিগাল। তাহলে আগে কি ছিল? লিগাল ছিল। নতুন আইন কি বলছে? ইললিগাল। কি হলো তাহলে এখানে? আগের লয়ের সঙ্গে এখনকার 249 বা 250 নম্বর ধারার অধীনে ক্ষমতা লাভ করার পরে পার্লামেন্টের যে বানানো ল তার সঙ্গে কি হচ্ছে? ডাইরেক্টলি ক্ল্যাশ করছে। তো তাহলে এবার কোন লটা থাকবে? এই 254 নম্বর ধারায়, 251 নম্বর ধারায় সেটাই বলা আছে। বলছে পার্লামেন্টের ল থাকবে, স্টেটেরটা ক্যান্সেল হয়ে যাবে। এটা ক্লিয়ার? বিশ্বরূপ এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট হচ্ছে 254। এখানে কি বলছে? এখানে বলছে ওই যে কনকারেন্ট লিস্ট, যেখানেও পার্লামেন্ট এবং স্টেট উভয় ল বানাতে পারে। যেমন এডুকেশনের উপর পার্লামেন্টও ল বানাতে পারে, স্টেটও বানাতে পারে। এবং এক এক ল যদি অন্যের লয়ের সঙ্গে কি করে? ইনকনসিস্টেন্ট করে, তাহলে কার লটা থাকবে? এখানেও সেম পার্লামেন্টের ল থাকবে। তার মানে এডুকেশন রিলেটেড সেন্ট্রাল ল বানালো যে ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সরি স্টেট ল বানালো যে ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রকম টেট পরীক্ষা নেওয়া হবে না, ডিরেক্টলি রিক্রুটমেন্ট করে দেওয়া হবে রেজাল্ট দেখে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট রুল বানানোর যে না, টেট পরীক্ষা দিয়ে তবেই প্রাইমারি স্কুলগুলোতে রিক্রুটমেন্ট করা যাবে। তাহলে কেন্দ্রের লয়ের সঙ্গে স্টেটের লয় ক্লাস করলো 254 নম্বর ধারা অনুযায়ী, কারণ দুটোই এডুকেশনের উপর বানানো ল। তাহলে কার লটা থাকবে? সেন্ট্রালের ল থাকবে, অর্থাৎ টেট এক্সামিনেশন নিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। এটা অলরেডি প্র্যাকটিক্যালি, এটা মানে এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কোনো কল্পনা নয়। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অলরেডি হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেট পরীক্ষা ছাড়া আগে রিক্রুটমেন্ট হতো, তারপরে সেন্ট্রালের রুলস অনুযায়ী এখন টেট পরীক্ষা নিয়েই প্রাইমারি রিক্রুটমেন্ট করতে হয়। ক্লিয়ার এটা? বিশ্বরূপ, চলো আমরা নেক্সট পোর্শনে। আর কেউ জয়েন করেছো বিশ্বরূপ? স্যার বলুন। আর কেউ জয়েন করেছো বিশ্বরূপ ছাড়া? না স্যার, আর থেকে করেন স্যার। আচ্ছা চলো, তাহলে ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্টের গল্প ক্লিয়ার, মেন সাবজেক্ট গুলো পড়তে হবে ক্লিয়ার। দেন আমরা চলে আসবো হচ্ছে ইম্পর্টেন্ট কেস গুলোতে, এই সেন্ট্রাল স্টেট রিলেশন সংক্রান্ত লেজিসলেটিভ রিলেটেড ইম্পর্টেন্ট কেস। প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে মামলা হয় 1962 সালে। সেখানে বলে যে ওয়েস্ট বেঙ্গল বলে যে আমাদের পাবলিকের প্রপার্টি অ্যাকুইজিশন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ল আমরা মানবো না, এবং সেখানে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রাজ্যের প্রপার্টি রিলেটেড বিষয়ে জনস্বার্থে ল বানাতে পারবে, এবং যদি এখানে সেন্ট্রালের লয়ের সঙ্গে স্টেট লয়ে ক্লাস করে তাহলে সেন্ট্রালের লটাই প্রযুক্ত হবে, যেমনটি এর আগে আমাদের আর্টিকেলের মধ্যেও বলা আছে। এসআর বোমাই কেস সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কেস, এটা 1994 সালের মামলা। এটা আমরা কেন্দ্র রাজ্যের সম্পর্ক পড়তে গিয়ে যেমন পড়ছি, এটা আমরা পরে ইমার্জেন্সি পড়তে গিয়ে পড়বো। এটা বেসিক্যালি রাজ্যে সেন্ট্রাল ইচ্ছা মতো ইমার্জেন্সি জারি করতো, তো সেটাকে বন্ধ করার জন্য কিছু গাইডলাইন টেনে দেয় এবং বলে দেয় যে 356 নম্বর ধারা অনুযায়ী কোন স্টেটে স্টেট ইমার্জেন্সি জারি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে কিন্তু রিভিউ করবে, সুপ্রিম কোর্ট সেটা রিভিউ করবে, রিভিউ করে যদি মনে হয় যে অন্যায়ভাবে জারি করা হয়েছে ক্যান্সেল করে দেবে। তো এইটা হচ্ছে আমাদের রিগার্ডিং এসআর বোমাই কেস। চলে আসবো নেক্সট ওয়ান, করুণানিধি কেস। তামিলনাড়ু লেজিসলেটিভদের বানানো একটি আইনের সঙ্গে সেন্ট্রালের লয়ের ক্লাস হয় এবং সেই নিয়ে জাজমেন্ট দেয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দেয় এর জন্য আমাদের কোর্টে আসার প্রয়োজন নেই, ন্যাচারাল সেটেলমেন্ট করা আছে সংবিধানে। যদি সেন্ট্রালের লয়ের সঙ্গে স্টেটের লয়ের কোনো ক্লাস হয় রিগার্ডিং দি কনকারেন্ট লিস্ট সাবজেক্টস, দেন অবশ্যই পার্লামেন্টের লটাই থাকবে, স্টেটটা ক্যান্সেল হয়ে যাবে। জমির আহমেদ লতিফুর রহমান শেখ ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র কেস 2010। এখানে dispute over overlapping legislative powers between central and states in relation to the public order and national interest। তো এটা নিয়ে দুজনের মধ্যে ক্যাশ করে, জাজমেন্ট দেয় যে distinct democratic demarcating of powers under the 7th schedule। সো আমাদের অলরেডি 7th schedule সব ভাগ করা আছে ক্ষমতা। সো আলটিমেটলি সেই অনুযায়ী আমাদের কেন্দ্র এবং রাজ্যকে ল মেকিং পাওয়ার এনজয় করতে হবে। তো ইচ্ছা মতো যা খুশি তাই ল বানালে হবে না, আমাদের কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ ল বানাতে হবে। সেন্ট্রাল রিলেশন কেস 2016 সালের মামলা। এখানে দিল্লির স্টেটাস অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি অ্যাট ইটস লেজিসলেটিভ পাওয়ার ভিজাভিজ দ্য সেন্টার। তো দিল্লিতে কার আইনি ক্ষমতা প্রতিষ্ঠিত হবে তাই নিয়ে প্রশ্ন ওঠে।
সুপ্রিম কোর্ট বলে দেয় যে লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লিকে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য এবং পরামর্শ নিয়ে কাজ করতে হবে, নিজের মতো করে সে সিদ্ধান্ত নেবে না। সেখানকার যে ইলেক্টেড গভর্নমেন্ট রয়েছে সেই সরকারের মানে রাজ্য ওইখানকার যে রাজ্য আইনসভা এবং রাজ্য বিধানসভা মানে মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভার অ্যাডভাইসেই কাজ করতে হবে। তো এই হচ্ছে আমাদের লেজিসলেটিভ রিলেটেড ইম্পর্টেন্ট কেসের মধ্যে দিয়ে লেজিসলেটিভ রিলেশনটা কমপ্লিট। এই লেজিসলেটিভ রিলেশন থেকে কোনো প্রশ্ন আছে আর বিশ্বরূপ কোনো প্রশ্ন আছে লেজিসলেটিভ না রিলেশন? স্যার, না আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনে ফোকাস করবো। এখানে সাংবিধানিক প্রভিশনের সঙ্গে সঙ্গে ডক্ট্রিন অফ প্লেজার এবং সেই সঙ্গে কিছু সুপ্রিম কোর্টের কেসগুলো ডিসকাশন করব। অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনের আর্টিকেল হচ্ছে চ্যাপ্টার 2 অফ পার্ট 11 আর্টিকেল 256 থেকে 263। এখানে ওই একই রকম ভাবে এর আগে যেমন পাওয়ার ডিভিশন করা ছিল এটা একবার দেখানো হয়েছে। ডিরেক্টলি 256 এ চলে আসবো। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে রাজ্যগুলোতে যে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয় পুরোটাই কেন্দ্রের বানানো আইনকে ফলো করে। কেমন? যেমন ধরো কোন একটা রাজ্যের সেখানে রাজ্যপাল প্রত্যেকটা প্রশাসনিক ক্ষমতা ভোগ করে, রাজ্যপাল ছাড়া কোনো অথরিটি রাজ্যের কোনো কাজকর্ম পরিচালনা করতে পারে না। তাহলে রাজ্যপালের সাবজেক্টটাকে ইউনিয়ন লিস্টে রাখা হয়েছে। রাজ্যপালের সাবজেক্ট যদি ইউনিয়ন লিস্ট হয় তাহলে রাজ্যপালের উপর ল মেকিং পাওয়ার এনজয় করে কি? পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট যেমন করে আইন বানিয়ে রাজ্যপালকে ক্ষমতা দেবে সেই ক্ষমতাটাই রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করবে। তার মানে এটা প্রুফ যে পার্লামেন্টের আইন অনুযায়ী রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়। ওটা এখানে ইন্ডিকেট করা হয়েছে যে পার্লামেন্ট গভর্নরের উপর ল বানায় আর গভর্নর রাজ্যের যাবতীয় এক্সিকিউটিভ অ্যাকশন গুলো নেয়। তার মানে আলটিমেটলি গভর্নরের অ্যাকশন মানে সেটা পার্লামেন্টে বানানো আইন অনুযায়ী চলে। এটা ক্লিয়ার? 256টা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 257তে বলছে যে কেন্দ্র সরকার ডিরেক্টলি কোনো রাজ্যকে নির্দেশ দিতে পারে কি বিষয়? অবশ্যই মিলিটারি অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স, জাতীয় স্বার্থে হতে পারে বা মিলিটারি স্বার্থে হতে পারে, এইসব ক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে নির্দেশ দিতে পারে। যেমন ধরো কমিউনিকেশন রিলেটেড যোগাযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে কোন রকম নির্দেশ দিতে পারে এবং সেই নির্দেশকে কিন্তু রাজ্যকে মানতে হয়। যদি কোনো রাজ্য কেন্দ্রের নির্দেশ অমান্য করে তাহলে কি হবে? যদি কোনো রাজ্য কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য না মানে বা সে যদি এটাকে ডিনাই করে তাহলে আর্টিকেল 365 অনুযায়ী ওই রাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে। এটা আমরা বলবো প্রেসিডেন্ট রুল। ওকে, এটা কিন্তু 356 নয়, 356 আর্টিকেলটা নয়, এটা 365 অন্য আর্টিকেল। অন্য আর্টিকেলেও প্রেসিডেন্ট রুলের কথা বলা আছে। তাই জন্য আমাদের যদি জিজ্ঞেস করে রাষ্ট্রপতি শাসন কোন একটা রাজ্যে কোন কোন আর্টিকেল অনুযায়ী জারি হয় তাহলে আমরা 356 সঙ্গে সঙ্গে 365টাও বলবো। চলে আসবো 262। এখানে বলছে যে আন্তঃরাজ্য নদী এবং নদী উপত্যকা সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রের রয়েছে। যদি আমরা দেখেছি আন্তঃরাজ্য সম্পর্ক এবং আন্তঃরাজ্য নদী এবং নদী উপত্যকার সম্পর্কিত বিষয়টাকে অলরেডি ইউনিয়ন লিস্টে রাখাই আছে এবং সেই মতো করে পার্লামেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা আছে তার উপর যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া। তার মানে একটা ব্রিজ তৈরি হবে কি একটা ড্যাম তৈরি হবে কোন নদীর উপর, পুরোটাই ডিসিশন কিন্তু সেন্ট্রাল ব্যাংক। 263 মধ্যে কি আছে? এই যে এতক্ষণ ধরে আমরা বিভিন্ন কেন্দ্র রাজ্যের সম্পর্ক সংক্রান্ত বিষয়গুলো পড়ছি, সেখানে কোন রকম যদি নতুন পলিসি ইমপ্লিমেন্ট করা হয় বা কোনো বিষয় আলোচনার জন্য ডাকা হয় তাহলে সব রাজ্যগুলো এবং কেন্দ্র সবাই মিলে বসে আলোচনা করবে। তো এইভাবে আমাদের ভারতবর্ষের সহযোগিতাপূর্ণ যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা সেটা পরিচালিত হচ্ছে। তাহলে এখানে কি বলছে? 263 নম্বর অনুযায়ী একটি বডি আছে ইন্টারস্টেট কাউন্সিল, যেটা সরকারি কমিশন রেকমেন্ডেশন দেয় যা তৈরি করার জন্য। 1990 সালে সরকারি কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী ভারতের প্রথম ইন্টারস্টেট কাউন্সিল ফর্মেশন হয়। ইন্টারস্টেট কাউন্সিলের এক্স অফিসিয়াল চেয়ারম্যান নীতি আয়োগের মতো প্রধানমন্ত্রী আর অন্যান্য মেম্বার প্রত্যেকটা স্টেট এবং ইউটি থেকে রিপ্রেজেন্টেশন থাকবে। যেমন স্টেটের থাকবে সিএম, যদি স্টেটে প্রেসিডেন্ট রুল জারি থাকে তাহলে গভর্নর থাকবে স্টেট থেকে, আর থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ যিনি থাকেন ইউনিয়ন টেরিটরি গুলো, তারাও এখানকার এক্স অফিসিয়াল মেম্বার। এছাড়া আমরা দেখবো যে এখানে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার থাকে ইনক্লুডিং হোম মিনিস্টার। 6 জন টোটাল ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার, যার মধ্যে হোম মিনিস্টার কম্পালসারি।
তার মানে প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার এরা কম্পালসারি, আরো তাছাড়াও 5 জন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার থাকবে, টোটাল 7 জন ক্যাবিনেট মিনিস্টার থাকবে। আর মুখ্যমন্ত্রী 28টা স্টেটে 28 জন মুখ্যমন্ত্রী, আর ইউনিয়ন টেরিটরি থেকে 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে 3টেতে সিএম আছে, তাহলে 3টেতে সিএম আছে, তাহলে সিএম সেখান থেকে থাকবে। আর 5টাতে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ রয়েছে, তো সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভটা থাকবে। এভাবে ইন্টারস্টেট কাউন্সিল ফরমেশনের আইডিয়া দেওয়া হয়েছে। যদিও আমরা দেখবো পরবর্তীকালে 4 জন অবজারভার মেম্বার হিসেবে রাখারও ব্যবস্থা করা হয়েছে, যারা বেসিক্যালি বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে থাকেন। তো ক্যাবিনেট র্যাঙ্কের এরকম আরো 4 জন মন্ত্রীকে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাহলে ইন্টারস্টেট কাউন্সিলের কাজ কি? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো নতুন বিষয়ে আলোচনা করা, কোনো নতুন পলিসি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আগে থেকে ডিসকাস করে নেওয়া। এছাড়াও ইন্টারস্টেট কাউন্সিলের মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করার অথরিটি ভারতের প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। স্যার ইন্টারস্টেট কাউন্সিল যেটা, এটা তো তাহলে একটা নীতি আয়োগের মতোই কাজ করছে অনেকটা নীতি আয়োগের অনেকটা। মতো, কিন্তু নীতি আয়োগ কি করে? নীতি আয়োগ ডিসিশন মেকিং করে, এ ডিসিশন মেকিং করে না। এ কোনো সমস্যা হলে সেটাকে মেটায়, মানে কোনো রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঝামেলা বাঁধলে সেটাকে মেটানোর জন্য আলোচনার মাধ্যমে একটা সেটেলমেন্ট করার ব্যবস্থা করা আছে। এটার উদ্দেশ্য আর নীতি আয়োগের উদ্দেশ্য আলাদা। নীতি আয়োগের উদ্দেশ্য দেশের জন্য যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা এবং কোনটাকে প্রায়োরিটি দেবে সেটা ঠিক করা। এখানে ডিসিশন মেকিং হয় না। এখানে কি হয়? এখানে কোনো সমস্যা হলে তার সমাধান করা হয় আলোচনার মধ্যে দিয়ে। ওকে, দুটোর মধ্যে ডিফারেন্স ক্লিয়ার? ওকে স্যার। চলে আসবো নেক্সট ওয়ান। 310-এর মধ্যে আমাদের ডক্ট্রিন অফ প্লেজার দেওয়া আছে। কেন্দ্রের যত পদাধিকারী আছে সবাই প্রেসিডেন্টের ইচ্ছে মতো তাদের পোস্টে থাকেন, এবং রাজ্যের যত পদাধিকারীরা রয়েছেন তারা রাজ্যপালের ইচ্ছে মতো তাদের পদে থাকেন। এটাকে আমরা ডক্ট্রিন অফ প্লেজার বলি। 310 নম্বর ধারায় এই বিষয় বিশদে ব্যাখ্যা করা আছে। তাহলে এটা দিয়ে কোশ্চেন দেয় যে ডক্ট্রিন অফ প্লেজার এটা কত নম্বর ধারায় আছে, ডাব্লিউবিসিএস এর মেন্স এর কোশ্চেন এটা। তো 310 নম্বর ধারায়। আর ডক্ট্রিন অফ প্লেজার মানে কি? প্লেজার মানে হচ্ছে কারোর সন্তুষ্টির উপর কেউ যদি পদে থাকেন তখন তাকে আমরা প্লেজার বলে উল্লেখ করি। যেমন ধরো এই মুহূর্তে ধরো কেউ আমাদের ভারতবর্ষে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি কার ইচ্ছে মতো তাদের পোস্টে থাকেন, মানে তার পোস্টে থাকেন প্রেসিডেন্টের প্রেসিডেন্টের ইচ্ছের উপর, প্রেসিডেন্টের সন্তুষ্টির উপর। তার মানে এই যে ডক্ট্রিন অফ প্লেজার ইউনিয়নের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইউনিয়নের পোস্ট, আর তিনি কার কাছে তার প্লেজার থাকবে? রাষ্ট্রপতির কাছে। তাহলে এরকম ভাবে যত পোস্ট আছে সেন্ট্রাল এবং স্টেটের, যারা যেখানকার যেখানকার সাংবিধানিক প্রধানের সন্তুষ্টির উপর বেস করে থাকেন সেই বলে কোশ্চেন দিতে পারে। যেমন ধরো দিতে পারে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেলের কার সন্তুষ্টির উপর বেস করে তার পদে রয়েছেন, বা পশ্চিমবঙ্গের কোন একজন রাজ্যের মন্ত্রী, সেই মন্ত্রী কার ইচ্ছার উপর তার পোস্ট, সব গভর্নর হবে, এগুলো একদম ঠিক। এবার চলে আসবো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনে। কি আছে? আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট কেসগুলোতে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনে ইম্পর্টেন্ট কেসগুলোতে প্রথমে আছে হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস। এখানে ভারতবর্ষের একটা টেরিটরিকে পাকিস্তানকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং পার্লামেন্ট নর্মাল ল মেকিং করে এটা করছিল। তো এটা নিয়ে মামলা হয়, বেরুবাড়ি ইউনিয়ন মামলা, যেখানে 1960 সালে সুপ্রিম কোর্ট বলে যে কোনো ভারতবর্ষের অঞ্চলকে যদি বিদেশকে দিতে হয় তাহলে তার জন্য সংবিধান সংশোধন করতে হবে, শুধুমাত্র অর্ডিনারি ল মেকিং করে সেটা করা যাবে না। এরপরে আমরা দেখবো ভারতবর্ষের এই তিনটে মানে এই অঞ্চলটাকে পাকিস্তানকে দিয়ে দিতে হয় এবং তার জন্য সংবিধান সংশোধন করা হয়। নেক্সট হচ্ছে গুজরাট স্টেট। সেম আরেকটা কেস, এইটা সেম আরেকটা কেস এখন হচ্ছে কচ্ছ টিপু, যেটা তামিলনাড়ুতে। এক্স্যাক্টলি, ওটাও তাই, ওটাও হচ্ছে শ্রীলঙ্কান গভর্নমেন্টের সঙ্গে, রাইট? শ্রীলঙ্কার সাথে যে ক্র্যাশটা চলছে এখন। এক্স্যাক্টলি। তবে ওইরকম যদি কখনো ওখানে যেমন ভারতবর্ষ নিজে থেকে উদ্যোগ নেয়, এখানে ভারতবর্ষ মানে চাইলে এটাকে, এরকম যে ডিসপিউট যেগুলো হয় না অনেক সময় আন্তর্জাতিক ডিসপিউট, তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও নিয়ে যাওয়া হয়। যেমন এই বেরুবাড়ি ইউনিয়ন কেসটাও অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ভারতবর্ষ হেরে যায়। তারপরে ভারতবর্ষকে উদ্যোগ নিতে হয় যে এই জমিটাকে ছেড়ে দেওয়ার, পাকিস্তানকে দিয়ে দেওয়ার। তো এটাও দেখা যাবে যে অদূর ভবিষ্যতে তামিলনাড়ু ইস্যুটা এখনো ইন্টারন্যাশনাল কোর্টে যায়নি। যদি ইন ফিউচার যায় তাহলে সেখান থেকে যা জাজমেন্ট দেবে তার বেসিসে ইন্ডিয়া মান্যতা দেবে। যেমন বাংলাদেশের সঙ্গে সমুদ্রের এখতিয়ার, অর্থাৎ কোন এলাকাটা বাংলাদেশের টেরিটরির মধ্যে পড়বে আর কোনটা ভারতবর্ষের, এটা নিয়ে ঝামেলা হয়। সুন্দরবনের একটা বৃহৎ অঞ্চল এই জন্য আমাদের ভারতবর্ষের মধ্যে নেই, কিন্তু সিংহভাগটা কিন্তু বাংলাদেশে বিলং করে। তো এটা ওই আবার সে একই রকম ভাবে ওটাও
ইন্টারন্যাশনাল ইস্যু হয় এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়া হয় এবং সেখানে আবার ইন্ডিয়া হেরে যায়। তো এগুলো বারবারই, মানে পাকিস্তানের সঙ্গে একবার জমি নিয়ে সেটাতেও ইন্ডিয়া হেরে যায়, আবার বাংলাদেশের সঙ্গে রিসেন্টলি সেখানেও দেখবো যে সমুদ্রের যে এখতিয়ার সেটা নিয়ে ঝামেলা হলে সেখানেও ভারতবর্ষ হেরে যায় এবং তারপরে ভারতবর্ষ তখন উদ্যোগ গ্রহণ করে। আচ্ছা, তাহলে এই তামিলনাড়ু ইস্যুটাও হয়তো ইন ফিউচার তাই হবে। চলে আসো আমরা নেক্সট, হেরে যাবে বলছি না, ইন ফিউচার এটাও কোর্টে নিয়ে যাবে, তারপরে ডিসপিউট কি হবে, সেটেলমেন্ট, সেটা তো কোর্ট বলবে। গুজরাট স্টেট জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ গুজরাট, এখানে জুডিশিয়ারি এক্সিকিউটিভ থেকে সেপারেট নিয়ে প্রশ্ন ওঠে এবং সেখানে জাজমেন্ট দেওয়া হয় যে অবশ্যই আমাদের জুডিশিয়ারিকে সবসময় ইন্ডিপেন্ডেন্স রাখার ব্যবস্থা করতে হবে যে কোনো উইংস থেকে, নট অনলি অ্যাডমিনিস্ট্রেশন বাট অলসো দ্য আদার উইংস, অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ সব থেকেই আলাদা করে রাখতে হবে। নেক্সট অন রামেশ্বর প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এখানে বিহার অ্যাসেম্বলি ডিসলিউশন নিয়ে সিদ্ধান্ত নেওয়াকে, গভর্নরের সিদ্ধান্ত নেওয়াকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। সুপ্রিম কোর্ট বলে যে কোন একটি অ্যাসেম্বলিকে গভর্নমেন্ট, কোন একটা অ্যাসেম্বলিকে বিনা কারণে বা কোন একটা অ্যাসেম্বলিকে ততক্ষণ অব্দি ডিজলভ করা যাবে না যতক্ষণ অব্দি না পার্লামেন্টারি অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে। তাই যদি এরকম কেউ করে তাহলে আবার সেই আগের গভর্নমেন্টকে ফিরিয়ে নিয়ে আসবে কোর্ট, এবং সেটা নিয়েও আসা হয় বিহারের ক্ষেত্রে। তাহলে কখন ডিজলভ করতে পারবে কোন একটা রাজ্যে এমার্জেন্সি জারি হওয়ার সঙ্গে সঙ্গে ডিজলভ করা যাবে না রাজ্য মানে বিধানসভাকে, রাজ্য সরকারকে ডিসমিস করা যাবে, কিন্তু রাজ্যের বিধানসভাকে ওয়েট করতে হবে যতক্ষণ অব্দি না পার্লামেন্ট থেকে ওই এমার্জেন্সি বিষয়টা অ্যাপ্রুভ হচ্ছে, ততক্ষণ ডিজলভ করা যাবে না। পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করার কতটা টাইম থাকে স্টেট এমার্জেন্সি? 2 মান্থস। ওই 2 মান্থসের মধ্যে অ্যাপ্রুভাল হবে, তারপরে ডিজলভ করা যাবে, তার আগে করা যাবে না। সো এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড গুরুত্বপূর্ণ মামলাগুলো। এখনই মামলাগুলো পড়ে দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না না তো, মানে টপিক যখন পড়াচ্ছি? কারণ আগে কি হতো, আগে আমি ওই সেপারেট করে পড়াতাম, ওটা রেকর্ডিংটা দিয়ে দেবেন স্যার, তাহলে পড়ার নিচেই ক্লিয়ারলি পড়ে নিতে পারবে পুরোটা। হ্যাঁ, সেপারেট। আগে কি হতো, আগে ওগুলো সেপারেটলি পড়ানো হতো আর তখন ওই স্টুডেন্টের কাছে ওটা একটা বার্ডেন হয়ে যেত। তো আমি ওই জন্য টপিক যখন যখন যেটা করাচ্ছি সেই টপিকের সঙ্গে রিলেটেড যা কেস আছে ওটাও টপিকের পার্ট হিসেবে পড়ে নিচ্ছে। এবং এতে কি হচ্ছে, আবার এক একটা মামলা তো অনেক জায়গায় আছে, যেমন ধরো বোমাই কেস এখন পড়লাম, আবার আমরা এটা যখন এমার্জেন্সি পড়বো আবার সেখানে পড়বো, মানে রিপিটেডলি পড়াও হচ্ছে, ফলে এটা রিভিশনও হয়ে যাচ্ছে বারবার, তাহলে খুব সহজে মনে থাকবে। না হলে সেই কেসটাকে আবার একটা ক্লাসে 100খানা কেস একদিনে মাথাতেই ঢুকবে না। সো ফাইন্যান্সিয়াল রিলেশনে চলে আসি আমরা। ফাইন্যান্সিয়াল রিলেশনের মধ্যে আমরা প্রথমে হচ্ছে আর্টিকেল 265 দেখবো। খুব সহজ একটা কথা বলা হয়েছে যে আইনি বৈধতা ছাড়া কোনো ট্যাক্স ইনক্রিমেন্ট করা যায় না। যতক্ষণ অব্দি আইনের বৈধতা না আছে ততক্ষণ অব্দি কিন্তু ট্যাক্স ইনক্রিমেন্ট করা যাবে না। এই জন্য আমরা রিসেন্টলি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হোক বা কোনো ইনকাম ট্যাক্স হোক, সব ট্যাক্সই আইনি বৈধতার মাধ্যমেই করতে হয়। এবার আইন না মেনে যদি কারোর ট্যাক্স কেটে নেওয়া হয়, যেমন আমরা দেখি যে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করার আগে অনেক ট্যাক্স কেটে নেয় সরকার। তো এই ইনকাম ট্যাক্স ফাইল করার আগে যে কেটে নেয়, তাহলে এটা অন্যায়ভাবে কেটে নেয়, আইন ছাড়া কেটে নেয়। তাই আমাদের কি করতে হয়, আইনি প্রক্রিয়ায় ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। এখন যেমন চলছে ইনকাম ট্যাক্স ফাইল করা, তুমি তোমার ইনকাম ট্যাক্স ফাইল করলে তুমি ইয়ারলি তোমার যা যা কেটেছে, মানে আইন মোতাবেক যেগুলো কাটেনি, আইনে তোমার কাটা নেই কিন্তু কেটে নিয়েছে, সে টাকাগুলো আবার সরকারকে রিটার্ন দিতে হয়। বিকজ অফ দিস, আইনি আওতায় যদি না থাকতো বা আইনের ব্যাপারটাকে যদি না মানা হতো, তাহলে কিন্তু ইচ্ছা মতো সরকার ট্যাক্স কাটতে পারতো। যেহেতু আইনের আওতায় রাখা হয়েছে তাই ইচ্ছা মতো সরকার ট্যাক্স কাটতে পারে না। যে স্ল্যাব যে ভাগ করে দেওয়া আছে সেভাবেই কিন্তু সরকারকে চলতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। ওকে, এটা ক্লিয়ার? 265টা, 266 আর 267 দুটো হচ্ছে ফান্ড রিলেটেড পয়েন্ট। 266 ক্লজ 1 এ কনসোলিডেটেড ফান্ড সম্পর্কে দেওয়া আছে, আর 266 ক্লজ 2 তে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড সম্পর্কে দেওয়া আছে। এই ফান্ডগুলো থেকে কার কি স্যালারি হয় অলরেডি আমি তোমাদের আগে পড়িয়েছি। 267 কিন্তু কোনো স্যালারি ফান্ড নয়, এটা পুরোপুরি হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের মতো কন্ডিশনকে মোকাবিলা করার জন্য ইউজ করা হয়। তার মানে এখন যুদ্ধ কদিন আগে চলছিল, তখন কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তুলে সরকার যুদ্ধ করতে পারত। কিন্তু তাই বলে পেন্ডামিক কন্ডিশন হয়েছে, মহামারী হয়েছে, তাতে কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তুলতে পারবে না, কারণ মহামারী কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, ওটা একটা হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন রিলেটেড বিষয়। হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন রিলেটেড বিষয় যেগুলো হবে সেগুলোকে রাজ্য সরকারের যে হেলথ অ্যাক্টিভিটি আছে বা
রোগ বাগ বন্ধ করার জন্য যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমের মাধ্যমে সেটাকে বন্ধ করা হবে। তার জন্য ওই কন্টিনজেন্সি ফান্ডের টাকা তোলা যাবে না। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার 266 আর 267। হ্যাঁ হ্যাঁ, স্যার। আরেকটা জিনিস বলে রাখি যে 266-র মধ্যে যে ফান্ড গুলো দেওয়া আছে ওগুলো স্যালারি সম্পর্কে আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি। হতে পারে আমার অতীতের কোনো নোট তোমার কাছে রয়েছে যাতে এই স্যালারি অফ এমপি এবং ইউনিয়ন মিনিস্টার্স এটা পাবলিক অ্যাকাউন্ট ফান্ডে দেওয়া আছে, যদি থাকে ঠিক করে নিও, এই জন্য আমি বোল্ডও করে দিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সবই কনসোলিডেটেড ফান্ড থেকে, মানে স্যালারি মানেই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া সেন্ট্রালের ক্ষেত্রে, আর স্যালারি মানেই স্টেটের লেভেলে সব স্টেটের ফান্ড থেকে। কিন্তু এক্সেপশন রয়েছে পেনশন দুজনের, একটা হচ্ছে হাইকোর্টের জাজ, একটা হচ্ছে গভর্নর, এদের পেনশনটা কিন্তু সেন্ট্রালের ফান্ড থেকে হয়। এখানে আলাদা করে লিখেও দিয়েছে জন্য যে পেনশন অফ দি অ্যাবভ মেনশন পোস্ট এক্সেপ্ট গভর্নর অ্যান্ড স্টেট জাজেস অফ হাইকোর্ট, কারণ অলরেডি এখানে লেখা আছে পেনশন গভর্নর এবং জাজেস অফ হাইকোর্টকে দেওয়া হয় এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। আর এছাড়াও ইউনিয়ন বাজেট, স্টেট বাজেট এবং গ্র্যান্টস ইন এইড যে রাজ্যকে দেওয়া হয় বা লোকাল সেল গভর্নমেন্টকে স্টেট দেয় সেগুলো এই ফান্ড থেকেই নেওয়া হয়। চলে আসবো পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। পাবলিক অ্যাকাউন্ট ফান্ড আসলে কারোর স্যালারি ফ্যালারি দেওয়ার নয়। পাবলিক অ্যাকাউন্ট ফান্ড হচ্ছে একটা গান্ধীজির অছি মনে আছে? গান্ধীজির অছি কোন আইডিয়া আছে? হ্যাঁ, অক্ষয় পরিষদ, হ্যাঁ। কেয়ারটেকার মানে হচ্ছে টাকার কেয়ারটেকার। এই যে আমরা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখি না, সরকার পিএফ এর টাকা কাটে, এই টাকাগুলো সরকার নিয়ে কি করে, সেটাকে জমিয়ে রেখে দেয়, যখন আমি 60 বছর বয়স হয়ে যাবে তখন সরকার আমাকে পেনশন দেবে। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট ফান্ডের সঙ্গে, অর্থাৎ এখানে প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে পোস্টাল সেভিংস, স্মল সেভিংস, ইনকাম ট্যাক্স রিফান্ড, ইনকাম ট্যাক্স রিফান্ড, এগুলো সব সরকার নিয়ে রাখে। তারপরে তুমি যখন ডিমান্ড করো তখন তোমাকে দিয়ে দেয়। সেই ডিমান্ডের নিয়ম আছে, সেই নিয়ম মেনেই তোমাকে করতে হবে। তার মানে আমি প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখছি আর 50 বছর বয়সে বললাম আমাকে দিতে হবে, তা দেবে না কিন্তু, যা রুলস আছে সেই অনুযায়ী। একইভাবে ইনকাম ট্যাক্স রিফান্ড, সেখানেও রুলস আছে। আমি এই আইটি রিটার্ন করব, তার বেসিসে আমাকে রিটার্নটাকে ফেরত দেবে যা যা টাকা কেটেছে অন্যায়ভাবে। স্টেটের ক্ষেত্রে এরকম স্টেট প্রভিডেন্ট ফান্ড রয়েছে, জুডিশিয়াল ডিসপিউট রয়েছে। জুডিশিয়াল ডিসপিউট মানে হচ্ছে জুডিশিয়াল ডিপোজিট মানে হচ্ছে জুডিশিয়ারিতে কোনো মামলা করতে গেলে কি অনেক সময় টাকা রাখতে হয় না, বন্ড। যেমন কেউ যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটেড হয়েছে বলে হাইকোর্টে মামলা করতে যায়, 40,000 টাকার বন্ড জমা দিতে হয়। ওই টাকা ফেরত দিয়ে দেয় যদি প্রমাণিত হয়, যদি না প্রমাণিত হয় তাহলে কিন্তু সরকার ওখান থেকে আবার তোমাকে চার্জ করে দিতে পারে, মানে অর্থনৈতিক কোনো চার্জ করতে পারে যে তুমি আদালতের সময় নষ্ট করেছো। তো এইগুলো হচ্ছে ডিপোজিট, সরকারের ঘরে থাকে, তোমার যদি সেটা ফেরত পাওয়ার যোগ্য থাকে তোমাকে ফেরত দিয়ে দেবে। এইভাবেই পঞ্চায়েত এবং লোকাল বডি ডিপোজিট, স্টেট ইন্স্যুরেন্স ফান্ড, ডিপোজিট ফ্রম পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্টস, স্মল সেভিং স্কিমস অ্যাট দ্য স্টেট লেভেল, অল আর ইনক্লুডেড আন্ডার দি পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। তো পাবলিক অ্যাকাউন্ট ফান্ড তাহলে আবার বলছি কোনো স্যালারি ফ্যালারি দেওয়ার নয়, এটা শুধুমাত্র সরকারের কাছে জমা রাখা টাকা, যেটাকে প্রয়োজনে আমরা যখন ডিমান্ড করবো তখন আমাদেরকে দিয়ে দেবে বিভিন্ন কারণে। অ্যান্ড লাস্ট হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধের মতো কন্ডিশনকে মোকাবিলা করার জন্য সরকার ইউজ করতে পারে। এই 3 রকমের ফান্ড সেন্ট্রালের, 3 রকমের ফান্ড স্টেটের, এই হচ্ছে আমাদের ফান্ড রিলেটেড বিষয়। এবার আমরা যেটা ফোকাস করবো সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ট্যাক্স কাটা। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয় বিভিন্ন রকম ট্যাক্স ধার্য করতে পারে এবং বিভিন্ন রকম ট্যাক্স কালেক্টও করতে পারে। 268 নম্বর ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কিছু ট্যাক্স আছে যেগুলো লেভি করবে সেন্ট্রাল এবং কালেক্টেড এবং অ্যাপ্রোপ্রিয়েট করবে স্টেট। যেমন ধরো জমি বাড়ি রেজিস্ট্রি করতে গিয়ে স্ট্যাম্প ডিউটি দিতে হয়, স্ট্যাম্প ডিউটি কিন্তু ধার্য করে দিয়েছে সেন্ট্রাল, কিন্তু কোন জমির কি মান তার নিরিখে কোন জমির জন্য কত টাকা দিতে হবে সেটা কিন্তু রাজ্য সরকার ঠিক করে। তো দ্যাট ইজ কালেক্ট করে স্ট্যাম্প ডিউটি কে করেন স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট, আর সেটা অ্যাপ্রোপ্রিয়েট করে দেয় কতটার জন্য কোন টাকা দিতে হবে। অর্থাৎ কলকাতায় কোনো জমি কিনতে গেলে যা আমাকে দিতে হবে ট্যাক্স, আমি আরামবাগে গিয়ে যদি কিনতে যাই তাহলে তাকে অনেক কম ট্যাক্স দিতে হবে, কারণ সেটা শহরাঞ্চল নয়, মানে ইন দ্য কেস অফ আরবান এত ডেভেলপ কোনো সিটি এরিয়া নয়, নর্মাল একটা টাউন, জমির ভ্যালু, এই জন্য টাকার পরিমাণ আলাদা হবে। কলকাতা কর্পোরেশনের জমি কিনতে গেলে যা তার স্ট্যাম্প ডিউটি, তুমি ব্যারাকপুরের দিকে কিনতে গেলে তার থেকে কম স্ট্যাম্প ডিউটি, সেইভাবে ডিফারেন্সিয়েশন করে এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট করে দেয় স্টেট। এটা ক্লিয়ার? 268 ক্লিয়ার হয়েছে? বিশ্বরূপ তোমার কথা কেটে যাচ্ছে, আরেকবার বলো। শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে, বলো।
আবার কেটে আচ্ছা, যাচ্ছে। ওটাই বললাম যে জমি ভ্যালুয়েশন অনুযায়ী ট্যাক্স দিতে হয়। এক্স্যাক্টলি। চলে আসুন আমরা 269-এ, ট্যাক্সেস লেভি অ্যান্ড কালেক্টেড বাই দি ইউনিয়ন বাট অ্যাসাইন বাই দি স্টেট। এটা কালেক্টও করবে সেন্ট্রাল, লেভিও করবে সেন্ট্রাল, আরোপও করবে সেন্ট্রাল, কিন্তু এটা অ্যাসাইন করে দেবে স্টেট। মানে একটা স্টেটের থেকে আরেকটা স্টেটে হয়তো কেউ যাচ্ছে বা কোনোভাবে স্টেটের সঙ্গে স্টেটের কোনো কানেকশন হচ্ছে, সেই রিলেটেড বিষয়, যেমন রেলওয়ে ফেয়ার্স এন্ড গুডস, এস্টেট ডিউটি, নিউজ পেপার সেলস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, দিজ আর অল ইনক্লুডেড আন্ডার 269। আর 270-এ কি আছে, এখানে কালেক্ট এবং আরো দুটোই সেন্ট্রাল করবে, কিন্তু টাকাটাকে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হবে। দিস কল ডিস্ট্রিবিউটেড বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেটস। এখানে ইনকাম ট্যাক্স, এক্সাইজ ডিউটির মতো বিষয়কে এর মধ্যে রাখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত বিষয়। এখানে ইনকাম ট্যাক্সের মধ্যে কিন্তু এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স পড়বে না, কারণ ওটা রাজ্য সরকার কালেক্ট করে। এগুলো তোমরা ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে পড়েছো, মানে বা পড়বে, ইকোনমিক্স এর মধ্যে ট্যাক্স স্ট্রাকচার যদি পড়ে থাকো তাহলে সেখানে পড়ে থাকবে। ওখানেও দেওয়া আছে, ওখানে আর্টিকেলের থ্রু দিয়ে দেওয়া নেই, বাট এক্সাম্পল এন্ড অল দ্যাট দেওয়া আছে। নেক্সট আমরা চলে আসবো স্ট্যাচুটারি অ্যান্ড নন স্ট্যাচুটারি গ্র্যান্টস। আমাদের কেন্দ্র রাজ্য দুজনেই কিন্তু টাকা পয়সা দিতে পারে রাজ্য, মানে দেশের মানুষকে বা রাজ্যের মানুষকে। তো সেটা এখানে বলা আছে, বা অনেক সময় কেন্দ্র রাজ্যকেও গ্র্যান্টস প্রোভাইড করে। এই অনুদান দেওয়া সংক্রান্ত বিষয়কে যদি আমরা ভাগ করি, দুটো ভাগ হয়, স্ট্যাচুটারি গ্র্যান্টস আর নন স্ট্যাচুটারি গ্র্যান্টস। স্ট্যাচুটারি গ্র্যান্টস বলছে যে কনস্টিটিউশনালি ম্যান্ডেট আন্ডার আর্টিকেল 275, তাহলে 275 অনুযায়ী এটা বাধ্যতামূলক, এটা দেওয়া। given to the states in need of financial assistance। কোন রাজ্যে যদি অর্থনৈতিক খারাপ অবস্থা থাকে তাহলে ফাইন্যান্স কমিশন সেই মোতাবেক রেকমেন্ড করবে, আর সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে, ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টের থ্রু দিয়ে অ্যাপ্রুভাল করিয়ে ওই গ্র্যান্টসটা ওই রাজ্যকে দেবে। এটা হচ্ছে স্ট্যাচুটরি গ্র্যান্ট। এই গ্র্যান্টসের জন্য এই জন্য পার্লামেন্টে অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। বিশেষ করে নর্থ ইস্টের স্টেটগুলো সিভিল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্টের জন্য এই টাকা দেওয়া হয়, এই গ্র্যান্ট দেওয়া হয়। অন্যদিকে নন স্ট্যাচুটরি গ্র্যান্টস কি 282 নম্বর ধারা বলছে আমরা ডিসক্রিশনারি গ্র্যান্ট করবো, কারণ এটা বাধ্যতামূলক নয়, কম্পালসরি নয়। এন্ড আর্টিকেল 282 অনুযায়ী বলছে সেন্টার এবং স্টেট উভয়ই পাবলিক পারপাসে এই অনুদান দিতে পারে। সেন্ট্রাল প্রোভাইডস দিস গ্র্যান্টস at its own discretion on specific projects or schemes। দেখা গেল যে কোন নতুন স্কিম হয়েছে, যে ওই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের মতো যুবশ্রী প্রকল্প বা কন্যাশ্রী প্রকল্পের মতো, তো সেইভাবে কোনো গ্র্যান্ট প্রোভাইড করতে পারে। এর জন্য কোনো অ্যাপ্রুভাল লাগে না, এটা স্কিম অনুযায়ী ইন্ট্রোডিউস হয় এবং মোটামুটি প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে হয়, কিন্তু স্ট্যাচুটরি বলা হচ্ছে না, এটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। আবার রাজ্য সরকারও দেয়। তাহলে স্বচ্ছ ভারত অভিযান, স্মার্ট সিটি মিশন, এগুলোর জন্য যে খরচ করে বা গ্র্যান্ট দেয়, এগুলো হচ্ছে এই সংক্রান্ত গ্র্যান্ট। পাবলিক পারপাসে স্মার্ট সিটি মিশন তৈরি করা হচ্ছে, বা পাবলিক পারপাসে স্বচ্ছ ভারত অভিযান স্কিম তৈরি হচ্ছে, এবং সেই স্কিমের থ্রু দিয়ে পাবলিকের কাছে কি কিছু সুযোগ সুবিধা পৌঁছচ্ছে, এগুলো সব হচ্ছে পাবলিক পারপাসে ইউজ করা নন স্ট্যাচুটরি গ্র্যান্টস। এটা ক্লিয়ার হয়েছে? কন্যাশ্রী, যুবশ্রী এসব কিন্তু এর মধ্যেই পড়ে রাজ্য সরকারের। এবার আমরা আসবো গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি। জিএসটি সংক্রান্ত প্রভিশন আমরা জানি 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 122 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল 2016 সালে এটা করা হয়েছে। 246-এর এ আর্টিকেলের মধ্যে বলা হয়েছে পার্লামেন্ট জিএসটি সংক্রান্ত যাবতীয় আইন কানুন তৈরি করে দিতে পারবে। আর 279 এতে বলা হয়েছে জিএসটি কাউন্সিল বলে একটা বডি তৈরি করা হবে, যার মধ্যে ইউনিয়ন হোম মিনিস্টার, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার চেয়ারম্যান হবে, এবং প্রত্যেকটা স্টেটের যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মন্ত্রী, তাকে এখানকার এক্স অফিসিয়াল মেম্বারশিপ দেওয়া হবে। এভাবে কেন্দ্র এবং রাজ্যের উভয় মেম্বাররা একসঙ্গে বসে আলোচনার মধ্য দিয়ে জিএসটি সংক্রান্ত যাবতীয় স্ল্যাব এন্ড অল দ্যাট প্রোভাইড করে। যেমন এডুকেশনের উপর আমাদের 18% জিএসটি প্রোভাইড করতে হয়, দ্যাট ইজ আন্ডার জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে। এখানে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় সর্বসম্মতিতে, এবং এটাকে আমরা বলি কনসেনসাস পদ্ধতি। এটাকে একটি ফেডারেল বডি বলা হয়, কারণ এখানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মেম্বাররাও প্রেজেন্ট থাকছে। সেম লাইক ইন্টারস্টেট কাউন্সিল, আমরা একটু আগে পড়েছিলাম ইন্টারস্টেট কাউন্সিলের কথা, তো ইন্টারস্টেট কাউন্সিলের মতো এটা রয়েছে। আর 280-র মধ্যে আছে ফাইন্যান্স কমিশন, প্রতি 5 বছর অন্তর
রাষ্ট্রপতি ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করতে পারে। ফাইন্যান্স কমিশনের একজন চেয়ারম্যান এবং 4 জন আদার মেম্বার থাকে। এই ফাইন্যান্স কমিশন কেন্দ্র রাজ্যের টাকা পয়সার ডিস্ট্রিবিউশন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সঙ্গে গ্র্যান্টস দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করে। ফাইন্যান্স কমিশনের এইসব কাজকর্মগুলো সব 281 মধ্যে দেওয়া আছে অ্যাজ ফাংশন অফ ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন প্রথম কবে তৈরি হয়েছে? 1951 সালে, আর রিপোর্ট দিয়েছে 1953 সালে। এই কোশ্চেনটা দেয়। ক্ষিতীশচন্দ্র নিয়োগী তখন ফাইন্যান্স কমিশনার ছিল। এখন কি আছে ফাইন্যান্স কমিশনার? বিশ্বরূপ, হ্যাঁ স্যার বলুন। এখন ফাইন্যান্স কমিশনার কি আছে? জানা নেই? কত নম্বর ফাইন্যান্স কমিশন চলছে এখন? এগুলো সব ইকোনমিক্স এর বিষয়, কিন্তু পড়ে থাকার কথা, মানে পড়ার কথা। স্যার 15 নম্বর চলছে। 15 নম্বর চলছে। কে আছে 15 ফাইন্যান্স কমিশনার? কে? স্যার যতদূর জানি স্যার শক্তিকান্ত দাস মনে হচ্ছে, শিওর না। সে তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিল। ও হ্যাঁ স্যার। তার সঙ্গে গুলিয়ে ফেলছো কেন? ফাইন্যান্স কমিশন সাধারণত 5 বছর অন্তর অন্তর অ্যাপয়েন্ট করা হয়। আমাদের 2017 থেকে 2022 একটা ফাইন্যান্স কমিশন ছিল, আর 2022 থেকে আবার নতুন তৈরি হয়েছে। অরবিন্দ পানাগাড়িয়া হচ্ছে বর্তমানে ফাইন্যান্স কমিশনার। ওকে, ওকে স্যার। লিখে দিচ্ছি। এগুলো তো পড়ে নিতে হবে, এগুলো তো কারেন্ট অ্যাফেয়ার সবসময় আপডেট রাখতে হবে। তুমি রেগুলার নিউজ পেপার পড়ার টাইম পাও? নিউজ পেপার পড়া হয় রোজ? একটা করে নিউজ পেপার রোজ পড়তে হবে, যত কাজই থাকুক, না হলে এইরকম ভুল হবে অনেক। আচ্ছা, আর এটা 15 নয় 16, ঠিক আছে? 16 ফাইন্যান্স কমিশন, উনি হচ্ছেন ওকে স্যার। 16 ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। আচ্ছা, তাহলে চলে আসবো 281 এখানে ফাংশন এন্ড ফাইন্যান্স কমিশনের ফাংশন গুলো দেওয়া আছে, যেটা আমি বলছিলাম যে রেকমেন্ডেশন করা, ট্যাক্স ডিস্ট্রিবিউশন সংক্রান্ত, প্রেসিডেন্টকে রিপোর্ট দেওয়া, দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন কি রকম আছে আর 10 বছর পরে কি হবে, তো এই সব কিছুই ফাইন্যান্স কমিশন রেকমেন্ড করে দেয়। এই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে তারও রিপোর্ট দেয় যে কোন রাজ্যের অবস্থা খারাপ, তাকে টাকা দেওয়া দরকার। চলে আসবো চ্যাপ্টার 12। এটা বেসিক্যালি ধার করা সংক্রান্ত বিষয়। আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকারগুলো টাকা পয়সা ধার করে তার প্রশাসনিক কাজকর্ম চালায়। এটা শুধু ইন্ডিয়া নয়, গোটা বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রি তারা হচ্ছে তাদের দেশটাকে ভালো করে চালানোর জন্য, টাকার ফ্লোটাকে ঠিক রাখার জন্য ফরেন কান্ট্রি থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে টাকা পয়সা ধার করে। এর জন্য তোমরা জানো ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে, এরকম অর্থনৈতিক বিভিন্ন সংস্থাও রয়েছে যারা সঠিকভাবে টাকা পয়সা ধার দিয়ে রাজ্যকে বিভিন্ন দেশকে ঠিকভাবে চালানোর জন্য সাহায্য করে। তাহলে আমাদের ভারতবর্ষে কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা আছে, সে ভারতের বাইরে থেকে টাকা পয়সা ধার করতে পারে, কিন্তু রাজ্য সরকারের সে ক্ষমতা নেই। রাজ্য সরকারকে দেশের মধ্যে থেকে টাকা ধার করতে হয়। কেন্দ্র এবং দেশের মধ্যে থেকে বেসিক্যালি কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা ধার করতে হয়। আর কেন্দ্র সরকার টাকা ধার করার ক্ষেত্রে যাবতীয় প্রসেস যা হবে সব কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে হবে। রাজ্য সরকারের এই সব কিছু কনসোলিডেটেড ফান্ড অফ দি স্টেট থেকে হবে, টাকা নেওয়া বা টাকা ধার শোধ করা। আর এই যে ফান্ডগুলো, এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার পরেও পার্লামেন্টারি অ্যাপ্রুভালে এটা কাজ হবে, যাবতীয় কাজ হবে পার্লামেন্টারি অ্যাপ্রুভালে। স্টেটের ক্ষেত্রে আমরা দেখবো যাবতীয় কাজ হবে স্টেট লেজিসলেচারের অ্যাপ্রুভালের ভিত্তিতে। তাহলে এইভাবে আমাদের ধার করা সংক্রান্ত দুটো আর্টিকেল 292 সেন্ট্রালের আর 293 স্টেটের কথা বলা আছে। এটাতে ওইটাই কোশ্চেন দেয় যে ওই কোন ফান্ড থেকে হবে কাজকর্ম, মানে ওই কার কি ক্ষমতা আছে, কোন আর্টিকেলের কেন্দ্রের ধার করার ক্ষমতা, কোন আর্টিকেলের রাজ্যের ধার করার ক্ষমতা, এইসব দেওয়া আছে। হচ্ছে ভুরিনাথ ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, 1997 সালের একটি মামলা। এই মামলায় সুপ্রিম কোর্ট 282 নম্বর আর্টিকেলের সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তোলে এবং সেখানে সেন্টার এবং স্টেট দুজনেই যে গ্র্যান্টস দিতে পারবে, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দেয় যে হ্যাঁ, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যান্টস দিতে পারে, রাজ্য সরকারও এরকম অনুদান দিতে পারে। বোমাই কেস এখানে স্পষ্ট করে বলে দেয় কোন রাজ্যে ইচ্ছা মতো মিস ইউজ করা যাবে না 356 নম্বর ধারাকে, এবং সেখানকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করা যাবে না।
এখন থেকে কোনো রাজ্যে যদি এরকম প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে স্টেট এমার্জেন্সি করা হয়, আমি সেটাকে রিভিউ করব, যদি রিভিউ করে দেখি ভুলভাল হয়েছে আমি ক্যান্সেল করবো। নেক্সট হচ্ছে হরভজন সিং ধিলন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1971। এখানে upheld parliament's power to impose taxes on subjects in the state list. So ট্যাক্স ইম্পোজ করার ক্ষমতা দেয় স্টেট লিস্টের বিষয়গুলোর উপর, এবং এটা সাংবিধানিক এখতিয়ারের মধ্যেই পড়ে। আরসি কুপার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, ব্যাংক ন্যাশনালাইজেশন কেসও বলা হয়। 1970 সালের এই মামলা, যেখানে বলা হয় যে ফাইন্যান্সিয়াল ডিসিশন যাবতীয় যা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে সেটা কখনোই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করা হয় না বা ফেডারেল প্রিন্সিপালকে ভায়োলেট করা হয় না। এই যে ব্যাংক ন্যাশনালাইজেশন করা হচ্ছে, এতে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে না। কেন হচ্ছে না? প্রথমত এই যে 1970 সাল, তখন তো রাইট টু প্রপার্টি সংবিধানের মধ্যে রয়েছে, তাই না? আর্টিকেল 31 তো তখন মান্যতা পাচ্ছে। 31 বাদ গেছে কবে? 1978 সালে। তাহলে যখন একজন প্রাইভেট কোম্পানির একটা লোকের ব্যাংক, সেটাকে জাতীয়করণ করে দেওয়া হচ্ছে, তখন সেই লোকটা তো কোর্টে যাবেই। সে বলছে আমার এরকম ব্যাংক কেন সরকার ন্যাশনালাইজেশন করে দেবে? তখন সুপ্রিম কোর্ট বলছে না, কোনো ব্যক্তির এরকম ব্যাংক পাবলিক পারপাসে সরকার ন্যাশনালাইজেশন করতে পারে, এতে তোমার মৌলিক অধিকার হ্যাম্পার হয়নি। কারণ আমরা জানি, কি জানি, ডিপিএসপির প্রভিশন অনুযায়ী আমাদের ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত এই প্রপার্টি, এটাকে কি করা যায়? ফান্ডামেন্টাল রাইটকে ডিম করা যায়। কিরকম ভাবে? ডিপিএসপিতে বলা আছে দেশের সুষম বন্টনের জন্য, দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য এবং সাধারণ মানুষকে ওয়েলফেয়ার প্রোভাইড করার জন্য সরকার এরকম ওয়েলফেয়ার কোনো অ্যাক্টিভিটি নিতে পারে। ব্যাংক জাতীয়করণ হচ্ছে সেই রকমই একটি অ্যাক্টিভিটি। তাই এটা তোমার মৌলিক অধিকারকে লঙ্ঘন করেনি, এটা আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস মানে আমাদের বেসিক স্ট্রাকচার তাকেও লঙ্ঘন করে, তাই বলে জাজমেন্ট দেয়। এটা ক্লিয়ার? বুঝতে পারলে? এটা কিন্তু পপুলার মামলা 1970 সালের, সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল। তো এই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের কেসগুলো রিগার্ডিং দি ফাইন্যান্সিয়াল রিলেশন। এটা আবার কি হলো? ওকে স্যার। তিনটা ব্র্যাক হয়ে গেছে। আচ্ছা, একবার দেখি তো, লাস্ট কোনো স্লাইড ছিল ওখানে, আমার মনে নেই, দেখছি একবার দাঁড়া। দাগ ফাগ দিলাম, সব মনে উড়েই গেল। না স্যার, ছিল না স্যার, আরসি কভার আছে ইউনিয়ন ইন্ডিয়া। ওটাই লাস্ট ছিল না? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্ক। আমি এটা রেকর্ডিং দিয়ে দিচ্ছি, পরে একবার দেখে নিও। আর এটা ওপর হয়তো খুব তাড়াতাড়ি এমসিকিউ দিয়ে বলবি। আর আজকে 9:30টায় এমসিকিউ ক্লাস আছে প্রিয়াম্বলের ওপর, চাইলে করতে পারো, ঠিক আছে? ঠিক আছে। চলো।